আজ থেকে আমরা শুরু করব একটি নতুন অধ্যায় যার নাম হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ইংরেজি নাম হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ফটোসিনথেসিস ফটো এই শব্দটি হলো সালোক, আর সিনথেসিস মানে সংশ্লেষ, কোনো কিছু তৈরি হওয়া। সালোক সংশ্লেষ মানে আলোক, মানে উপস্থিত, আর আলোক মানে আলো, মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ হওয়াকেই আমরা বলি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস প্রথম 1808 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষ শব্দটি ব্যবহার করেন। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস এই শব্দটির উৎপত্তি একটি গ্রিক শব্দ, দুটি গ্রিক শব্দ ফটোস আর সিনথেসিস, এই দুটি নিয়ে তৈরি হয়েছে। ফটোস মানে আলো, সিনথেসিস মানে সংশ্লেষ। আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষকে সালোক সংশ্লেষ, আলোক সংশ্লেষ বলে। এটি একটি উপচিতিমূলক বিপাকক্রিয়া। এই কথাটির মানে কি? উপচিতি মানে কোনো কিছু তৈরি হওয়া, আর অপচিতি মানে কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়া। বিপাকক্রিয়া কাকে বলে? একটা জীবের দেহে, কোনো জীবের দেহে বা সজীব দেহে যা যা শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটতে থাকে, যেমন শ্বসন, রেচন, ডাইজেশন বা পাচন, যা যা প্রক্রিয়া জীবদেহে ঘটে, যেমন রক্তের প্রবাহ, সংবহন বা স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যাবলী, মানে যা যা জীবনের বিভিন্ন ক্রিয়া, যা দিয়ে জীবন গঠিত, সেই সমস্ত জীবদেহের প্রক্রিয়াকে বলা হয় বিপাকক্রিয়া। আর আমরা ছোটবেলায় পড়েছি যে বিপাকক্রিয়া দুই রকমের হয়, একটি হলো উপচিতি বিপাকক্রিয়া আর একটি অপচিতি বিপাকক্রিয়া। উপচিতি বিপাকক্রিয়ায় কি হয়? কোনো কিছু তৈরি হয়। আর অপচিতি বিপাকক্রিয়ায় কি হয়? কোনো কিছু ক্ষয় হয় বা বেরিয়ে যায়। যেমন শ্বসনে আমাদের অক্সিজেন তৈরি হয়, আবার কার্বন ডাই অক্সাইড বেরিয়েও যায়, এটাও ভাবা যায়। কিন্তু রেচনে দেহের সবকিছু বেরিয়ে যায়, দেহের মানে রেচন পদার্থগুলো বেরিয়ে যেতে থাকে, তাহলে সেটা একটা অপচিতিমূলক বিপাকক্রিয়া। আবার শক্তির যে বিভাজন ঘটে, আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য আমাদের কোষে কোষে কি হয়? ভেঙে শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে খাদ্যের বিভাজন ঘটছে, ভাঙছে, তা এরকম নেগেটিভ জিনিসগুলোকে বলা হয় অপচিতিমূলক বিপাকক্রিয়া। আবার শক্তি উৎপন্ন হচ্ছে, সেই রেসপেক্টে যদি দেখি তাহলে উপচিতিমূলক বিপাকক্রিয়া। এরকম পদার্থের রেসপেক্টে কোনো বিপাকক্রিয়া উপচিতিমূলক বা অপচিতিমূলক হতে পারে, কিন্তু সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাকক্রিয়া, যেখানে পদার্থ উৎপন্ন হয়। এটি একটি পুষ্টি প্রক্রিয়া। কাদের পুষ্টি প্রক্রিয়া? যেসব জীব সালোক সংশ্লেষ করে, সেটা সালোক সংশ্লেষের মাধ্যমে তারা তাদের পুষ্টি সম্পন্ন করে, এবং এটা স্বভোজী পুষ্টি পদ্ধতি। স্বভোজী পুষ্টি পদ্ধতির মানে কি? যারা নিজেদের পুষ্টি নিজেরাই নিজেদের দেহে খাদ্য উৎপাদনের মাধ্যমে করতে পারে, মানে যাদের পুষ্টির যোগান নিজেরাই করে নিতে পারে, যারা, তাদেরকে বলা হয় স্বভোজী পুষ্টি। আর যারা পুষ্টির জন্য অন্যের উপরে নির্ভরশীল, তথা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে বলে পরভোজী পুষ্টি। কিন্তু সালোক সংশ্লেষ একটি স্বভোজী পুষ্টি প্রক্রিয়া, কারণ সালোক সংশ্লেষে খাদ্য উৎপন্ন হয়, কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটে। আর আলোর উপস্থিতিতে যেসব খাদ্য উৎপাদনের প্রক্রিয়া আছে বা পুষ্টি পদ্ধতি আছে, তাদের আলোক স্বভোজী পুষ্টি বলে। যেহেতু সালোক সংশ্লেষে আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হয়, তাই সালোক সংশ্লেষ একটি স্বভোজী পুষ্টি তো অবশ্যই, কিন্তু আলোক স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টিকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। অটোট্রফিক নিউট্রিশন। আর আলোক স্বভোজী পুষ্টিকে কি বলা হয়? আলোক মানে আমরা দেখেছি ফটো, তাহলে জাস্ট অটোট্রফিকের আগে ফটো শব্দটি বসে যাবে, ফটো অটোট্রফিক
নিউট্রিশন। বোঝা গেল এটুকু? বেশ। স্বভোজী পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে কোনো জীব সূর্যালোকের উপস্থিতিতে বা অন্য কোনো শক্তির উৎসকে কাজে লাগিয়ে কতকগুলি প্রাকৃতিক উপাদান যেমন জল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদির সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে খাদ্য উৎপাদন করে, সেই পুষ্টি পদ্ধতিকে স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন বলে। যেমন সবুজ উদ্ভিদ এবং সালোক সংশ্লেষ স্বভোজী পুষ্টির একটি পদ্ধতি। মানুষ ও অন্যান্য উচ্চ প্রাণী কিন্তু স্বভোজী পুষ্টি করে না, তারা পরভোজী পুষ্টি সম্পন্ন করে। স্বভোজী পুষ্টি কিভাবে ঘটে? আলোকের উপস্থিতিতে ঘটতে পারে, তাহলে আলোক স্বভোজী পুষ্টি বলবো। আর আলোকের একমাত্র উৎস তো সূর্য, তাই সূর্যালোক। কিন্তু কখনো কখনো সবাই আলোর উপস্থিতিতে নিজেদের খাদ্য তৈরি করে না। কেউ কেউ আছে যারা অন্য কোনো শক্তির উৎস থেকে শক্তি সংগ্রহ করে সেই শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য উৎপন্ন করে। নিজেদের খাদ্য উৎপাদন করলেই তারা স্বভোজী হতে পারে। এবার কেউ আলোর উপস্থিতিতে খাদ্য উৎপাদন করতে পারে, কেউ অন্য শক্তিকে কাজে লাগিয়ে করতে পারে। অন্য শক্তি বিভিন্ন শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে বা অন্য যে কোনো শক্তি হতে পারে। কতগুলি, এবার খাদ্য তো শুধু শক্তি দিয়ে খাদ্য হয় না, খাদ্যের উপাদানগুলো তো লাগবে। সেই উপাদানগুলোর উপর শক্তি প্রয়োগ করে কিছু বিক্রিয়া প্রক্রিয়া ঘটিয়ে খাদ্য উৎপাদন হবে। তো সেই উপাদান কিছু প্রাকৃতিক উপাদানও থাকবে, যেমন জল থাকতে পারে H2O, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে CO2 ইত্যাদির সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তাদেরকে স্বভোজী পুষ্টি সম্পন্ন করে তারা। যেমন সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আলোক স্বভোজী পুষ্টি আর রাসায়নিক স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি দুইভাবে ঘটে, আলোক স্বভোজী পুষ্টি পদ্ধতি আর রাসায়নিক স্বভোজী পুষ্টি। বোঝাই যাচ্ছে যেসব পুষ্টি পদ্ধতি মানে স্বভোজী পুষ্টিতে আলোকের সাহায্যে খাদ্য উৎপন্ন হয় তারা আলোক স্বভোজী পুষ্টির ব্যাপারে আছে। আর যেসব রাসায়নিক স্বভোজী পুষ্টি কি, যে স্বভোজী পুষ্টি পদ্ধতিতে রাসায়নিক পদার্থের থেকে শক্তিটা আসে। যে স্বভোজী পুষ্টি পদ্ধতিতে কোনো জীব বিভিন্ন অজৈব পদার্থের জারণের মাধ্যমে উৎপন্ন শক্তি, জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। জারণ এক ধরনের বিক্রিয়া, জারণ বিজারণ। জারণ প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়। উদ্ভূত শক্তির সাহায্যে খাদ্য উৎপাদন করে, তাকে রাসায়নিক স্বভোজী পুষ্টি বলে। জারণ প্রক্রিয়ায় অক্সিজেনের দরকার হয়, ঠিক আছে? তাই যারা এরকম আছে তারা রাসায়নিক স্বভোজী যারা করবে তাদের অক্সিজেনের প্রয়োজন হবে, তার মাধ্যমে তারা শক্তি উৎপাদন করে। যেমন কিছু ব্যাকটেরিয়া আছে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া, এরা রাসায়নিক স্বভোজী করে। এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তাই এরা অবশ্যই স্বভোজী পুষ্টি করছে। কিন্তু এরা আলোকের প্রয়োজনে, আলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে না। রাসায়নিক পদ্ধতির বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা দিয়ে এরা খাদ্য উৎপাদন করে নিতে পারে। পরভোজী পুষ্টি কি, স্বাভাবিকভাবেই যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যারা নিজেদের পুষ্টির ব্যবস্থা নিজেরা করতে পারে না, অন্যের উপরে নির্ভর করে খাদ্যের জন্য তথা পুষ্টির জন্য, তারাই পরভোজী পুষ্টি। যে পুষ্টি পদ্ধতিতে কোনো জীব সূর্যালোক বা অন্য কোনো প্রাকৃতিক বা রাসায়নিক উপাদানের সাহায্যে খাদ্য সংশ্লেষ করতে পারে না এবং খাদ্য সংগ্রহের জন্য স্বভোজী জীবদের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, তাকে পরভোজী পুষ্টি বলে। প্রথমে তো বোঝা গেল সূর্যালোকই হোক মানে আলোক স্বভোজীই হোক বা অন্য কোনো প্রাকৃতিক রাসায়নিক উপাদান তথা রাসায়নিক স্বভোজী হোক, কোনো পদ্ধতিতে এরা পারবে না করতে, কারণ এরা স্বভোজীই নয়। এবং এরা নিজেদের খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য যেসব স্বভোজী আছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যাদের মধ্যে খাদ্য পাওয়া যাবে, তাদের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। প্রত্যক্ষ মানে ডাইরেক্টলি, আর পরোক্ষ মানে ইনডাইরেক্টলি। মানে যেমন উদ্ভিদের কথা যদি আমরা ভাবি, উদ্ভিদ যারা, সেই সব উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এবার যারা তৃণভোজী প্রাণী আছে তারা ডাইরেক্ট উদ্ভিদকে খাচ্ছে, তাই তারা প্রত্যক্ষভাবে স্বভোজী প্রাণীর উপর নির্ভরশীল হলো। কিন্তু ধরা গেল যারা তৃণভোজী প্রাণীদের খায়, যারা মাংসাশী প্রাণী আছে, বাঘ বা অন্যান্য প্রাণী, সিংহ, তারা ডাইরেক্ট কিন্তু প্রত্যক্ষভাবে উদ্ভিদ খায় না,
কিন্তু তারা এমন প্রাণীদের খায় যারা উদ্ভিদদের খায়, তাহলে তারা ইনডাইরেক্টলি গিয়ে বা পরোক্ষভাবে সেই উদ্ভিদদের উপরেই নির্ভরশীল, মানে স্বভোজীদের উপরেই নির্ভরশীল। তাহলে কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল আর কি, কিন্তু নির্ভরশীল। তাহলে তার সেটা হলো পরভোজী পুষ্টি। যেমন ছত্রাক নিজের খাদ্যের জন্য শৈবালের উপরে নির্ভর করে। এটা একটা মিথজীবিতার উদাহরণ, যে ছত্রাক শৈবালকে খাদ্যের উপাদানগুলো জোগাড় করে দেয়, কি দিয়ে খাদ্য বানাবে সেটা, আর শৈবাল শুধু খাদ্যটা বানানোয় সাহায্য করে, নিয়ে নিজেও খায়, আবার ছত্রাককেও কিছুটা খেতে দেয়। এভাবে ছত্রাক, এটা একটা মিথজীবিতার উদাহরণ, যে একে অপরকে হেল্প করছে, সাহায্য করছে। ছত্রাক ও পরভোজী, পশু পাখি মানুষ সবাই পরভোজী পুষ্টি সম্পন্ন করে। এবার আসি সালোক সংশ্লেষ। এতটা আলোচনা করার পরে আমরা কি জানলাম? আলোক স্বভোজী, রাসায়নিক স্বভোজী, পরভোজী। সালোক সংশ্লেষ কি সালোক সংশ্লেষ? সালোক সংশ্লেষ এক ধরনের পুষ্টি পদ্ধতি। মানে এই পদ্ধতির সাহায্যে কিছু জীব নিজেদের দেহে, মানে যারা সালোক সংশ্লেষে সক্ষম, তারা নিজেদের দেহে খাদ্য উৎপাদন করতে পারে। তার মানে সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ একটি স্বভোজী পুষ্টি পদ্ধতি, আর নামেই আছে আলোকের উপস্থিতিতে, তাহলে আলোক স্বভোজী পুষ্টি পদ্ধতি। তাহলে এখানে আমরা সংজ্ঞায় কি লিখব? যে উপচিতিমূলক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়। উপচিতি কেন বলছি? কারণ খাদ্য উৎপন্ন হচ্ছে, কিছু উৎপন্ন হওয়া মানেই সেটা একটা উপচিতিমূলক প্রক্রিয়া। এখানে আমরা আরো ভালো করে লিখতে চাইলে এভাবে লিখতে পারি যে উপচিতিমূলক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এখানে এভাবে লিখি যে উপচিতিমূলক শারীরবৃত্তীয় আলোক স্বভোজী পুষ্টি প্রক্রিয়া। এটা চাইলে আমরা এভাবে লিখতে পারি যে আলোক স্বভোজী পুষ্টি প্রক্রিয়ায় সজীব কোষে ক্লোরোফিলের সহায়তায়, ও ক্লোরোফিল এক ধরনের পদার্থ যা সালোক সংশ্লেষে সাহায্য করে, প্রয়োজন সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল। সজীব কোষে ক্লোরোফিলের সহায়তা এবং সূর্যালোক তো লাগবেই, সূর্যালোকে শক্তির যোগান সূর্যালোক দিচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে এবার শুধু শক্তি হয়ে গেল, আর একটা খুব ইম্পর্টেন্ট পদার্থ ক্লোরোফিল হয়ে গেল, ব্যাস। এবার আর কি চাই? আর কিছু কিছু ইম্পর্টেন্ট পদার্থ চাই প্রকৃতির থেকে, যেগুলোর ওপরে শক্তিকে কাজে লাগিয়ে, যেগুলোকে ভেঙে গড়ে যুক্ত করে শক্তি দিয়ে পদার্থটা উৎপন্ন হবে, খাদ্য উৎপন্ন হবে, সেই প্রাকৃতিক উপাদানগুলো চাই। পরিবেশ থেকে গৃহীত জল, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা, তার মানে জল লাগে আর কার্বন ডাই অক্সাইড লাগে, তাদের উপরে শক্তির সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, দিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ সংশ্লেষিত হয়। কি তৈরি হয় খাদ্য হিসেবে? গ্লুকোজ, যা একটা শর্করা জাতীয় খাদ্য, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। আমরা জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এসব 3 ধরনের খাদ্য উপাদান হতে পারে, তো এই গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উপাদান তৈরি হয়, যার সংকেত C6H12O6, 6টি কার্বন, 12টি হাইড্রোজেন, 6টি অক্সিজেন, এবং সাথে কিছু এক্সট্রা পদার্থ উৎপন্ন হয়, মানে বিক্রিয়াটা ঘটতে গিয়ে, গ্লুকোজ তৈরি করতে গিয়ে সাথে কিছু আরও তৈরি হয়ে যায়, উপজাত পদার্থ বলে তাদের। হিসেবে কি তৈরি হয়? জল তৈরি হয়, আর কি হয়? অক্সিজেন তৈরি হয়। গৃহীত যে কার্বন ডাই অক্সাইডটা ছিল তার সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়। তো এই গোটা ঘটনাটাকে বলা হয় সালোক সংশ্লেষ। যে উপচিতিমূলক শারীরবৃত্তীয় আলোক স্বভোজী পুষ্টি প্রক্রিয়ায় সজীব কোষে ক্লোরোফিলের সহায়তায় ও সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শর্করা জাতীয় খাদ্য C6H12O6 সংশ্লেষিত হয় এবং উপজাত পদার্থ হিসেবে জল ও গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা দেখা যাক। কি দেখলাম? কার্বন ডাই অক্সাইড আর জল গৃহীত হচ্ছিল, আমরা সংজ্ঞায় দেখেছি। তো 6 অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়, আর 12 অণু জল লাগে, সাথে সূর্যালোক আর সক্রিয় ক্লোরোফিল লাগে। সূর্য থেকে শক্তি আসে, কোষের মধ্যে ক্লোরোফিল থাকে, কার্বন ডাই অক্সাইড নেয়, মূলের সাহায্যে জল গ্রহণ করে, সব রেডি। এবার বিক্রিয়া হলো। বিক্রিয়ায় কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো। সাথে সাথে
6 অণু জল যা জলীয় বাষ্প রূপে বেরিয়ে যায় সেটা উৎপন্ন হলো, আর 6 অণু অক্সিজেন উৎপন্ন হলো। এই হচ্ছে বিক্রিয়া। 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জল লাগলো, সূর্যালোক আর সক্রিয় ক্লোরোফিল আসলো, সক্রিয় ক্লোরোফিল আছে, সূর্যের শক্তি আছে, গ্লুকোজ তৈরি হলো। 6 অণু জল আর 6 অণু অক্সিজেন তৈরি হলো। বিক্রিয়াটা যদি ভালো করে দেখা যায় সব ব্যালেন্সড আছে। লেফট হ্যান্ড সাইডে বা বাম দিকে 6 অণু কার্বন আছে, রাইট হ্যান্ড সাইডে বা ডান দিকেও 6 অণু কার্বন আছে। এদিকে 6 CO2 6 মোল আর অক্সিজেন 2, তাহলে 6 দুগুণ 12 অক্সিজেন আছে। আবার এদিকে 12 অক্সিজেন, জলের 12টা অক্সিজেন আছে, তাহলে টোটাল বাম দিকে 24টা অক্সিজেন আছে। এদিকে হিসাব করা যাক। গ্লুকোজে 6টা অক্সিজেন আছে, জলে 6টা অক্সিজেন আছে, 6 ও 6, 6 6 12, আর অক্সিজেনে এখানে 2 আর এখানে 6, 6 দুগুণি 12টা অক্সিজেন, তাহলে 12 12 24। সব কটা অণু এইভাবে দেখা যাবে ব্যালেন্সড আছে। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় থাকে তাই জি লেখা, জলটা মূল থেকে তরল অবস্থায় শোষিত হয় তাই এল লেখা, লিকুইড। শর্করা সলিড জিনিস, গ্লুকোজ সলিড কঠিন তৈরি হয়, কঠিন অবস্থায় থাকে। জলীয় বাষ্প তৈরি হয় তাই জল গ্যাসীয় অবস্থায় আছে, জি, আর অক্সিজেন তো গ্যাস, জি। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তার মানে আমরা দেখলাম যে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জলের সাহায্যে আমি 1 অণু গ্লুকোজ পাচ্ছি। ঠিক আছে, এরকম বিক্রিয়া চলতে থাকে, আরো প্রচুর গ্লুকোজ অণু তৈরি হতে পারে। সহজ কথায় এই গ্লুকোজটাই হচ্ছে খাদ্য, যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়। যারা সালোক সংশ্লেষ মাধ্যমে পুষ্টি করে তাদের খাদ্যই গ্লুকোজ, যা এই প্রক্রিয়ার মাধ্যমে তারা তৈরি করছে। কিভাবে সালোক সংশ্লেষ হয় দেখা যাক। এটা যদি একটা উদ্ভিদ হয়, আচ্ছা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কিন্তু উদ্ভিদের পাতায় ঘটে, সবুজ পাতায় ঘটে। সবুজ পাতা কেন? আচ্ছা আরেকটা ব্যাপার, যে শুধু সবুজ পাতা নয়, উদ্ভিদের যে কোনো সবুজ অংশেই ঘটে। মানে উদ্ভিদের কাণ্ড যদি সবুজ হয়, যেমন কুমড়োর ডগা বা অন্যান্য জিনিসের কাণ্ডও সবুজ হয়, তো সে সমস্ত যে কোনো সবুজ অংশে সালোক সংশ্লেষ ঘটতে পারে। কেন ঘটতে পারে? কারণ সেখানে ক্লোরোফিল থাকে। যে কোনো উদ্ভিদের সবুজ অংশ সবুজ হয় ওই ক্লোরোফিলের জন্যই। তাই যেখানেই ক্লোরোফিল আছে সেখানেই সালোক সংশ্লেষ হবে, যদি তা সূর্যের আলোকের উপস্থিতিতে থাকে। আর যে কোনো সবুজ অংশে ক্লোরোফিল থাকে, তাই যে কোনো সবুজ অংশে সালোক সংশ্লেষ হবে। তো পরিবেশে কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইড, এই যে উদ্ভিদের যে পাতা হয়, উদ্ভিদের পাতার নিচের দিকে কিছু ছোট ছোট রন্ধ্র থাকে বা ফুটো থাকে, যা দিয়ে উদ্ভিদের দেহে বায়ু চলাচল করে। ঠিক আছে, তো এই নিচ দিয়ে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড শোষণ করে উদ্ভিদ। আর কি লাগে দেখেছি, 12 অণু জল লাগে। তো মূলের মাধ্যমে জল চলে গেল পাতাতে, তাহলে কার্বন ডাই অক্সাইড চলে আসলো, জল চলে আসলো। সবুজ অংশে ক্লোরোফিল আছে, সূর্যের আলোটাও পৌঁছে গেল, শক্তি। বাস, এবার এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, দিয়ে গ্লুকোজ তৈরি হলো। গ্লুকোজ উদ্ভিদের সংবহন কলার মাধ্যমে উদ্ভিদের সারা দেহে চলে গেল, খাদ্য উদ্ভিদের গোটা শরীরে পৌঁছে গেল। আর কি তৈরি হচ্ছিল? জল, জলীয় বাষ্প রূপে। তো সেই জলটা এরকম জলীয় বাষ্প হয়ে পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। আর এই যে অক্সিজেন তৈরি হচ্ছিল, ওই অক্সিজেনটা এরকম পত্ররন্ধ্র দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যায়, অক্সিজেনটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জন্য এইভাবে উদ্ভিদ আমাদের অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই সালোক সংশ্লেষের জন্যই হয়, নিজেরাও খাদ্য তৈরি করছে, আমাদের অক্সিজেন দিচ্ছে। ঠিক আছে, এটা কি? এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই জিনিসটার নাম হচ্ছে এই জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার ক্লোরোপ্লাস্টের ভেতরে থাইলাকয়েড থাকে, এরকম থাইলাকয়েড, গ্রানা, ল্যামেলি, এগুলো আমরা কোষে পড়েছি, আশা করি জানো তোমরা। তো এর মধ্যেই এই ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল অনেক রকম হয়, তা আমরা পরে জানতে পারবো। এরকম ক্লোরোফিল থাকে, বিসিডি অনেক রকম টাইপের হয়। তো এটা কি হয় যে কোষের যে
পাতার যে সবুজ অংশগুলো থাকে উদ্ভিদদের, সেই সবুজ অংশে ক্লোরোফিল কোথায় থাকে? উদ্ভিদের পাতার মধ্যে মেসোফিল কলা নামে এক ধরনের কোষ থাকে। সেই মেসোফিল কলার কোষের ভেতরে এই ক্লোরোপ্লাস্ট থাকে। তো এই ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে, যার সালোক সংশ্লেষ করে। তাহলে সালোক সংশ্লেষের স্থান কি? সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলায় থাকা ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে। ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট গোলানো যাবে না কিন্তু। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যা কোষের ভেতরে থাকে। আর সেই ক্লোরোপ্লাস্ট কোষীয় অঙ্গাণুটার ভেতরে ক্লোরোফিল একটা ছোট্ট পদার্থ, সেটা থাকে। ক্লোরোপ্লাস্ট কোষীয় অঙ্গাণু, ক্লোরোফিল তার ভেতরে থাকা একটা পদার্থ। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? কোষের সমন্বয়ে কলা তৈরি হয়, তো অনেকগুলো কোষ মিলে মেসোফিল কলা বলে একটা থাকে, যেটা মানে সবুজ হয় খুব, যেখানে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে যেই কোষগুলোতে, সেই কোষগুলো মিলে যে কলাটা তৈরি করে সেটা হচ্ছে মেসোফিল কলা। মেসোফিল কলার মধ্যে পত্ররন্ধ্রগুলো থাকে, মানে পত্ররন্ধ্র যদি এরকম একটা ছিদ্র হয় তো এর আশেপাশে এরকম রক্ষা কোষ থাকে, এবং সেই আশেপাশে এরকম মেসোফিল কলার কোষগুলো থাকে, যার ভিতরে প্রচুর প্রচুর ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি। তাই স্বাভাবিকভাবেই যেহেতু ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের পরিমাণও বেশি, তাই এই অংশগুলো সবুজ হয়। অন্যান্য জায়গাগুলো কিন্তু অন্ত সবুজ হয় না। কেন? কারণ সেখানে অত ক্লোরোপ্লাস্ট থাকে না সেখানকার কোষগুলোয়। মেসোফিল কলার কোষগুলোয় প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে আর তাই সবুজ হয়। কেন সবুজ হয়? কারণ ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল আছে, তাই ক্লোরোফিলের রং সবুজ। ক্লোরোফিল এ অ্যাকচুয়ালি, সেটা পরে আমরা জানতে পারবো। ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে নিজের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ করে। এবারে এত যে ক্লোরোফিল করছে, ক্লোরোফিলের কাজটা কি? খাদ্য উৎপাদনের জন্য শক্তি লাগবেই, যেই শক্তিটা প্রক্রিয়াটাকে চালাবে খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, আর সেই শক্তি আসে সূর্য থেকে। তো এই বাইরের সূর্যের আলোককে কোষের ভেতরে আবদ্ধ করে এই ক্লোরোফিল। তাই শক্তির মূল সরবরাহটাই করছে ক্লোরোফিল, যে সূর্যের আলোটাকে ধরে সেই আলোক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ করছে, যা রাসায়নিক বিক্রিয়ায় কাজে লাগবে। তারপর ক্লোরোপ্লাস্টের ভেতরে বিক্রিয়াটা হয়, খাদ্য তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, জল তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। যাই হোক, জল আর জলীয় বাষ্পের অক্সিজেন তৈরি হয়, এটা অক্সিজেন হবে না। তারপর ক্লোরোপ্লাস্টের ভেতরে জল আর কার্বন ডাই অক্সাইড আসে পত্ররন্ধ্র দিয়ে। জল আসে মূল দিয়ে আর কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে আসে। ক্লোরোফিলও শক্তি আবদ্ধ করে নিয়েছে, এসে এই শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য বা গ্লুকোজ উৎপন্ন করে। C6H12 আর O6। আর সাথে কি তৈরি হয়? সাথে অক্সিজেন O2 আর জলীয় বাষ্প জল উৎপন্ন হয়। অক্সিজেন ও জল জলীয় বাষ্প হিসেবে পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। কিছু পয়েন্ট মনে রাখবো কি, যে সালোক সংশ্লেষ সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে ঘটে, তাই একে আলোক রাসায়নিক বিক্রিয়া বলে। একে তো সূর্যালোকের উপস্থিতিতে ঘটছে তাই আলোক, আর ক্লোরোফিলটাও ভীষণ ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষের জন্য, অপরিহার্য, এসেনশিয়াল। তাই আর ক্লোরোফিল একটা রাসায়নিক পদার্থ, সেই জন্য যেহেতু দুটো মেইন ইম্পর্টেন্ট জিনিসই হলো এর একটা আলোক আর একটা রাসায়নিক পদার্থ, তাই সালোক সংশ্লেষ বিক্রিয়াটাকেই বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া, যেখানে আলোকের উপস্থিতিতে রাসায়নিক পদার্থের সাহায্যে রাসায়নিক যৌগ তৈরি হচ্ছে। আমরা আগেই দেখেছি এটি একটি উপচিতিমূলক বিপাক্রিয়া। গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন তৈরি হয়। আমরা যদি বিক্রিয়ায় দেখি যে 6 অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছিল, বিক্রিয়ায় 6 অণু অক্সিজেন তৈরি হয়েছে। তার মানে এখানে কিন্তু যতটা কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছিল ততটাই অক্সিজেন তৈরি হয়েছে। এখান থেকে মনে হতে পারে তার মানে কার্বন ডাই অক্সাইড থেকেই বোধহয় অক্সিজেন বেরিয়ে অক্সিজেন তৈরি হয়েছে। তা নয়, এটা খুব কমন মিস্টেক। তা নয়, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়, আর যে জলটা গৃহীত হয়েছিল সেই জলটার থেকে অক্সিজেন তৈরি হয়। এই যে 12 অণু জল ছিল, এই জলের থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন তৈরি হয়। এখানে 12 অণু অক্সিজেন ছিল, অথচ এখানে 6 দুগুণী 12 অণুই অক্সিজেন তৈরি হয়েছে। 12 অণু না, 12টা অক্সিজেন পরমাণু ছিল, দুটো দুটো করে জুড়ে গিয়ে 6 অণু অক্সিজেন হয়ে গেছে।
যে জলটা ছিল সেই জল থেকে কিন্তু অক্সিজেন তৈরি হয়। এবার যেহেতু এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে, আর হাইড্রোজেন বেরিয়ে গেলে সেই বিক্রিয়াকে কি বলা হয়? হাইড্রোজেন বেরিয়ে গেলে তাকে বলে জারণ। হাইড্রোজেন বেরিয়ে গেলে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। আর এখানে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। সি আর ও তো ছিলই, মাঝখানে শুধু হাইড্রোজেন এসছে। কোথা থেকে আসলো হাইড্রোজেনটা? এই যে এই জারণের যে হাইড্রোজেনটা বেরিয়েছিল, এই হাইড্রোজেনটা কার্বন ডাই অক্সাইডের সাথে জুড়ে গিয়ে গ্লুকোজ তৈরি করে। যখনই কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় তাকে কি বলে? বিজারণ। তাকে বলে বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন বেরিয়ে গেলে বলে জারণ, আর হাইড্রোজেন যুক্ত হলে বলে বিজারণ। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়া একটি বিজারণ বিক্রিয়া, আর জল থেকে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটি একটি জারণ বিক্রিয়া। জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হয় জল থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে নয়। উৎপন্ন হওয়া জল শোষিত জলের অর্ধেক। উৎপন্ন যে জলটা আমরা দেখেছি, কত অণু জল উৎপন্ন হয়েছে বিক্রিয়ায়? 6 অণু জল উৎপন্ন হয়েছে। আর জল গৃহীত হয়েছিল কত? 12 অণু। তার মানে অর্ধেক জল উৎপন্ন হয়েছে। এটা আমরা এই কিছু কিছু ফ্যাক্ট আমরা মনে রাখবো।